এবার হচ্ছে আচ্ছা। তো গত ক্লাসে আমরা কথা বলেছিলাম আসলে যে এই ট্রানজিশনটা ব্যাপারটাকে আমরা একটু খুব কঠিন কিছু না, মানে ডেসক্রিপটিভ কিছু দেখলেই তোমরা ঘাবড়ে যাও, কিন্তু আসলে ব্যাপারটা খুব কঠিন কিছু না। আমরা কি করার চেষ্টা করছি আসলে একেবারে মানে যখন থেকে সোসাইটি একটা কালেকটিভ ওয়েতে কাজ করা শুরু করেছে ওই সময়টা থেকে এই পর্যন্ত আমাদের সময় পর্যন্ত অর্গানাইজেশনগুলো কিভাবে ডেভেলপ করেছে কি এবং আগের সময়ের সাথে এখনকার সময়ের পার্থক্যটা কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করছি। তো সেই কনটেক্সটে প্রথমে ছিল কি এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তাই না? কোনো একটা জায়গায় মানে একেবারে আমরা প্রথম থেকে দেখেছি, সভ্যতার আদি থেকে দেখেছি যে মনে করো কোথাও একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি হয়েছে। যে এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কি আসলে, যে কোনো একটা সোসাইটিকে কালেকটিভলি চালানোর যেই মেকানিজমটা, এই মেকানিজমটা ওই একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিভাবে তৈরি হয়। মানে তোমার যদি তোমার পাড়ার ক্লাব বলতে কিছু আছে এখানে, কেউ পাড়ার ক্লাবের সাথে আছো, কেউ স্পোর্টস ক্লাব ছাড়া এমনি আমাদের সময় বিভিন্ন পাড়ায় যেটা হতো যে একটা ক্লাব হতো, যে ক্লাবের অনেক অ্যাক্টিভিটিস থাকতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই পড়ার প্রতিযোগিতা, এগুলো আসলে মনে হয় যেন এনশিয়েন্ট টাইমের কথা বলছি না, মনে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি। কিন্তু ওগুলো যেটা করতো, যেটা তোমাদের বেশিরভাগের, শুধু এই ক্লাসের লোকজনের কথা আমি বলছি না, মানে তোমাদের জেনারেশনের বেশিরভাগের ভেতরে ওই আগ্রহটা চলে গেছে যে মানে ইউ হ্যাভ ইয়োর ইউটিউব, ইউ হ্যাভ ইয়োর ইনস্টাগ্রাম, তার মানে ইউ হ্যাভ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা আইডিয়া তোমার ভেতরে আছে। বাট একটা জিনিস তোমরা খেয়াল করো না, সেটা হচ্ছে কি যে ইউ আর স্টাক ইন দ্য প্রেজেন্ট। প্যাস্ট কী হবে বা প্যাস্ট তোমাকে কীভাবে, অতীত কীভাবে তোমাকে বর্তমানে নিয়ে আসলো এবং বর্তমান থেকে তুমি কীভাবে ফিউচারে যাবে, এটার কোনো দিক নির্দেশনা তুমি পাও না। তো কাজেই ওই ধরনের ব্যাপারগুলো ছিল যে একটা ক্লাব স্ট্রাকচার, বা ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও যে ক্লাব স্ট্রাকচার, এইখানেও কিন্তু ওই চর্চাগুলো অত 100% এভাবে হয় না। তারপরে আছে এখানে আমাদের এখানে যে ক্লাবগুলো আছে, কম্পিউটিং ক্লাব ছাড়া আর কোন ক্লাবে তোমরা আছো? কোনোটাতেই নাই? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে চেষ্টা করো, মানে আমি মানে জিনিসটা এরকম হচ্ছে যে যেই ক্লাবগুলো বেঁধে দেওয়া আছে সেগুলোই যে হতে হবে এমন কোনো কথা নেই। হয়তো তুমি আরেকটা ক্লাব শুরু করতে পারো, বুক রিডার্স ক্লাব। এটা খুব আর্কেইন মনে হতে পারে, আর্কেইন মানে কি প্রাচীন মনে হতে পারে, কিন্তু ইট ইজ স্টিল দেয়ার। বাংলাদেশেও আছে এখন, আর অ্যাডভান্স কান্ট্রিগুলোতে তো আছেই। তো এখন আমরা শুধু কোডিং শিখব, তারপরে কিভাবে হার্ডওয়্যার তৈরি করা যায়, রোবট কিভাবে তৈরি করা যায়, বাট এগুলোর যে সোসাইটির উপরে ইমপ্লিকেশন কি সেগুলো নিয়ে মাথা ঘামাবো না, সেটা কিন্তু হতে পারে না। কিন্তু সেটাই হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে এই সময়কার সবচেয়ে কি বলবো আনডিসক্লোজ সিক্রেট। মানে আমরা বুঝি না আসলে যে আমার কোড করার কথা, দ্যাটস ইট, আমি শুধু কোডই করতে থাকি, বাইরের সোসাইটিতে কী হলো আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, তো তাহলে যে আসল ব্যাপারটা যে তুমি একজন কনসিয়াস সিটিজেন, সেটা আর হলো না। মানে তুমি কাইন্ড অফ ইউর স্টাক ইন ইয়োর ওন বাবল। চারপাশে একটা বাবল তৈরি হচ্ছে, একটা কোকুন হলো আরও ভয়ঙ্কর জিনিস। কোকুন হচ্ছে কি শক্ত শেল, ওটার ভিতরে প্রজাপতি যখন সে বের হতে পারে না। আমার কথাটা বুঝতে পারছো কি না? এখন আমরা স্টাক, আমরা এখনো বের হতে পারছি না। বাংলাদেশ সোসাইটি কেন আগে দেখা গেল, তোমরা বোজান কণার নাম শুনেছ তো ফিজিক্সে? কে ছিলেন? ওই কার কাছ থেকে এসছে? রাইট। তারপরে হ্যাঁ,
এই যে আগেরকার সময়ের বিভিন্ন বিজ্ঞানী, লেখক, আবিষ্কারক, এদের নাম জানি যারা বাংলাদেশ বা এই ভূখণ্ড থেকে এসেছিলেন, এখন শোনা যায় না কেন? এটা কি আমাদের সামনের দিকে গতি না পেছনের দিকে গতি? পেছনের দিকে গতি। কারণটাই হচ্ছে উই আর ক্লোজিং আওয়ার মাইন্ডস। হ্যাঁ, এবং শুধু আমরা না, আমেরিকানরাও অনেক ক্ষেত্রে এটা উল্টা দিকে গতি, কিন্তু সেগুলো থেকে বের হওয়ার জন্য এই ব্যাপারগুলো, এই ধরনের সচেতনতার দরকার আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা গোয়িং ব্যাক, আমরা যেই কাজটা করছিলাম যে হিস্ট্রির একটা ক্রনোলজিক্যাল টাইমলাইন বের করার চেষ্টা করছিলাম, যে আমরা অর্গানাইজেশনগুলো শুরু হয়েছে কোন সময় থেকে, এবং সেটা যে বর্তমান সময়ের যে অর্গানাইজেশনাল কালচার বা যে স্ট্রাকচার, সেগুলো কিভাবে কোন জায়গায় এসে পৌঁছালো, এগুলো নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, তো তাহলে গত ক্লাসে যেটা ছিল সেগুলো আমরা ফিউডালিজম এবং তারপরে মেডিভাল গিল্ডস, এগুলো নিয়ে কথা বলেছিলাম, এবং সেগুলো শুরু হয়েছিল যে সময়, মানে ওগুলোর কী বলে, অর্গানাইজেশনগুলো যা ছিল সেগুলো কী ধরনের ছিল, কারো মনে পড়ে? আমার মনে কি আমি তোমাদের এই চারজনকে, দুইজন সামনে চলে আসো, এখানে আসো আসো আসো, একটু করি তোমরা পজ। আচ্ছা, তাহলে আমাদের টাইম লাইনে ব্রেকের জায়গাটা হলো এগ্রিকালচারাল সোসাইটি থেকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তৈরি হচ্ছে। তো এগ্রিকালচারাল সোসাইটির সময় যেই অর্গানাইজেশনগুলো ছিল সেগুলোকে আমরা বলছি হলো গিল্ড। গিল্ডগুলো হচ্ছে ছোট ছোট অর্গানাইজেশন, প্রোডাকশনের জন্য হতে পারে, যে কোনো কাজ করার জন্য, মোস্টলি প্রোডাকশনের জন্য। এগুলোর অর্গানাইজেশনাল কালচার কীরকম ছিল, যারা এগুলোতে কাজ করতো তারা কীরকম ছিল, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপরে আমি একটু রিক্যাপ করছি, সেটা হচ্ছে যে এগুলো মোস্টলি এদেরকে বলা হতো আর্টিজান। আর্টিজান মানে হচ্ছে কারিগর, এবং তাদের নলেজ ছিল অনেক বেশি। নলেজ, কারণ তারা একটা যে কোনো প্রোডাক্ট নিজে একেবারে একজন ওস্তাদ কারিগর থাকতো, সে সবাইকে গ্রুমিং করছে, এবং যারা এই প্রোডাকশন প্রসেসে আছে প্রত্যেকেই যেই জিনিসটা তৈরি হচ্ছে এটার সম্বন্ধে সম্যক জ্ঞান রাখতো। এইটা একটা মানে খুব প্রধান ব্যাপার ছিল ওই সময়। কিন্তু যখনই আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে চলে গেলাম, ওই সময় ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। ওই সময় চেঞ্জ হয়ে গেল যে এই যারা কারিগর ছিল তাদেরকে বাধ্য করা হলো এমনভাবে, মানে বাধ্য করা মানে বাসায় গিয়ে টেনে বের করে নিয়ে আসলো সেটা না, কিন্তু প্রোডাকশন প্রসেসে এরকম একটা পরিবর্তন আসলো। সেটা হচ্ছে কি, বিশাল বিশাল ফ্যাক্টরি তৈরি হলো, এবং এই ফ্যাক্টরিগুলো থেকে আর ওই কারিগররা যেই জিনিসগুলো তৈরি করতো সেগুলো কিন্তু অনেক স্লো প্রসেস ছিল, তাই না? হয়তো একজন তাঁতি, তুমি যদি বাংলাদেশে, আমি এখন আই এম নট শিওর যে কোথায় এরকম হাতে টানা তাঁত আছে, আমি শিওর না। ওই প্রসেসটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম, তাহলে যে খুব স্লো প্রসেসে একটা চমৎকার জিনিস বের হয়ে আসছে। প্রসেসটা স্লো, বাট জিনিসটা আর্টিস্টিক এবং একটা চমৎকার একটা জিনিস বের হয়ে আসছে। কিন্তু সোসাইটি যেটা হয়েছে, যখনই ইন্ডাস্ট্রিয়াল মিলগুলো চলে এসছে, কাপড়ের কল বলো বা যে কোনো কিছুই, এদের গতিটা অনেক দ্রুত হয়ে গেল, প্রোডাকশনের গতিটা অনেক দ্রুত হয়ে গেল, ফলে অল্প সময়ে প্রচুর জিনিস উৎপন্ন হচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা ইউনিট দাঁড়িয়ে যাচ্ছে সোসাইটির ভেতরে, যেটা অত্যন্ত দক্ষতার সাথে খুব কম সময়ে জিনিসপত্র তৈরি করতে পারছে। আরেকটা ইউনিট চমৎকার জিনিস তৈরি করছে কিন্তু খুব স্লো এবং সংখ্যায় কম। তাহলে হ্যাঁ, কোয়ালিটি কমে গেছে, কিন্তু যেটা হচ্ছে খুব কম সময়ে পাওয়া যাচ্ছে, এই জন্য কনজিউমাররা, এবং দামও কমে এসছে, এই জন্য কনজিউমাররা ওই দিকে দৌড়াচ্ছে। ফলে যারা এই কম সময়ে কারিগরি মানে জ্ঞান দিয়ে একটা খুব চমৎকার সৃষ্টিশীল জিনিস তৈরি করতো, তাদের বাজার বন্ধ হয়ে গেল। ফলে এরা বাধ্য হলো ওই ফ্যাক্টরিতে গিয়ে কাজ নিতে। এই ম্যাসিভ এক্সোডাস বলতে বোঝায় হচ্ছে স্থানান্তর বা চলে যাওয়া বা জায়গা ত্যাগ। এই জিনিসগুলো ঘটলো হচ্ছে যখনই ইন্ডাস্ট্রিয়াল মিলসগুলো আসলো। প্রথম শুরু হয় হচ্ছে গ্রেট ব্রিটেনে। আমরা গত ক্লাসে বলেছিলাম অ্যাডাম স্মিথের কথা।
অ্যাডাম স্মিথ একটা বিশেষায়িত কাজটাকে ভাগ করে দিয়ে এক ধরনের প্রোডাকশন প্রসেসকে এফিশিয়েন্ট বাট ফাস্ট এরকম তৈরি করার চেষ্টা করেছে। ওইটাই এই ইন্ডাস্ট্রিয়াল মিলসগুলো এই জিনিসটা পিক আপ করে, ঠিক আছে। এই ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি আসার কারণে দেখা গেল যে অনেক কাজই যেটা একজন কারিগর করতে পারতো সেগুলো এই মেশিনারি খুব চমৎকারভাবে করতে পারছে। ফলে যে জিনিসটা হলো, যারা এই মেশিনারির সাথে কাজ করবে, মেশিনারি কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যেমন আমরা এখন বলছি আইওটির কথা বলছি, ইন্টারনেট অফ থিংস, যে অটোমেটেড যন্ত্রপাতি তোমার ইন্টেলিজেন্স ব্যবহার করেই কাজ করবে। হ্যাঁ, মনে করো তুমি মানে আইওটির সিনারিও যেটা এখন আমাদেরকে দেখানো হয়, যদিও এটা এখন পর্যন্ত হয়নি, কিন্তু হওয়াটাও খুব বেশি দূরে নেই। সেটা কি, মনে করো তুমি বাসা থেকে ক্লাস দেরি হয়ে যাবে দেখে খুব দৌড় দিয়ে বের হয়ে গেছো বাসা থেকে, বাসায় হয়তো এসি ছেড়ে রেখে চলে আসছে। এখন তোমার বাসায় এরকম একটা সেন্সর থাকার কথা, যেটা এই ব্যাপারটাকে বলে হচ্ছে তোমাদের সময় তোমরা যখন কর্মক্ষেত্রে ঢুকবা বা আরও পরের দিকে অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স বলে একটা জিনিস, যেটা এখন জার্মানিতে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স আর কিছুই না, অ্যাম্বিয়েন্স থেকে এসছে। অ্যাম্বিয়েন্স কথাটা মানে হচ্ছে তোমার পরিবেশ, চারদিক। অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স মানে হচ্ছে তুমি যেখানে আছো, মানুষরা যেখানে আছে তার চারপাশে যেই ঘরটা, মনে করো এই ঘরটা ইন্টেলিজেন্ট একটা বিইং। ইন্টেলিজেন্ট বিইং মানে স্মার্ট হোম বলতে পারো, যে বিভিন্ন সেন্সর বসানো আছে, এই সেন্সরগুলো নিজেদের মতো কাজ করে ফর দ্য কমফোর্ট অফ দ্য অকুপেন্ট, বা ওই গৃহবাসী যে তার সুবিধার জন্য কাজ করে। তো সেটা কীরকম, মনে করো ওয়ালটা তোমার টিভি হয়ে গেছে, সেন্সর বসানো আছে, তুমি ঘরে ঢুকলে তুমি অত্যন্ত মানে ঘেমে হয়তো ঘরে ঢুকেছ, অটোমেটিক্যালি তুমি ঘরে ঢোকার সাথে সাথে সেটা তোমার বডির টেম্পারেচার সেন্স করে সে করলো কি এসিটা ছেড়ে দিল। একটা সেন্ট্রাল হয়তো একটা কম্পিউটিং ইউনিট আছে এরকম, এটাকে বলে অ্যাম্বিয়েন্ট ইন্টেলিজেন্স। এটা নিয়ে জার্মানিতে প্রচুর গবেষণা হচ্ছে এবং মোটামুটি আশা করা যায় যে 10 বছরের মধ্যে হয়তো অনেক জায়গায় এটা ছড়িয়ে যাবে। তো কিন্তু আমরা তো আসলে এটার দরকার, আমাদের যেই এন্টিটিটা এই কাজগুলো করবে তাকে মানুষের মতো ইন্টেলিজেন্ট না হলেও কিছুটা ইন্টেলিজেন্ট হওয়ার তো দরকার। সেটা তো ওই রকম সময় ছিল না। আমি মানে তুলনা করছি যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় আর এখনকার তুলনা করছি, ওই সময় তো এগুলো ছিল না। ওইখানকার যন্ত্রপাতি বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল উইদাউট এনি ইন্টেলিজেন্স। তার মানেটা কি, তার মানে হচ্ছে একজন মানুষকে তার দেখাশোনা করতে হবে। তো এই যারা আগে কারিগর ছিল তাদেরকে এখন টেনে নিয়ে গিয়ে ওই দেখাশোনার কাজে লাগিয়ে দেওয়া হলো আর কি, মানে তারা বাধ্য হলো। এতে যেটা হলো যে তার যেই কারিগরি বিদ্যা সেটা আস্তে আস্তে সে ভুলে যাওয়া শুরু করলো, স্কিলটা নষ্ট হয়ে যাওয়া শুরু করলো এবং সে হয়তো একটা খণ্ডিত স্কিল নিয়ে কাজ করছে, ঠিক আছে। সো এই ব্যাপারটা তখনকার যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারগুলোকেও কিন্তু প্রভাবিত করছে। ওই ব্যাপারটা আমরা আজকে আরও করে দেখার চেষ্টা করব, আরও একটু বড় পরিসরে দেখার চেষ্টা করব। তো বেসিক্যালি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা একটা ভিডিও দেখব। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইম লাইনটা হচ্ছে 18th সেঞ্চুরি থেকে আর্লি 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে কি 90-এর দশক না, 19th সেঞ্চুরির কথা বলছি। 19 শতক হচ্ছে কি 1800 সাল, যেটা আমরা মানে 1000 বছর আগের নাম দেই, কিন্তু পরের নাম দেই, কিন্তু আসলে বোঝায় হচ্ছে 1000 বছর আগে আর কি। মানে একবিংশ বলা হচ্ছে এখন, আসলে আমরা 2000-এ আছি, ঠিক আছে। ওইভাবে 19th সেঞ্চুরি ছিল 1800 সালের কথা। তো এই 1800 শতকের সময়ে এই ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে নর্মালি বিভিন্ন জায়গায় দেখবা যে একটা অখণ্ড ডেভেলপমেন্ট হিসেবে দেখানো হয়, যে একটা বিশাল সময়। আসলে না, ওইটার ভাগগুলো ছিল এরকম যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপর সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেকেন্ডটা শুরু হয় হচ্ছে বিংশ শতকের প্রথম দিকে, 1914-র পর থেকে, ঠিক আছে। তো ফার্স্টে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বেসিক্যালি এই যে বড় বড়
মেশিনারি মাধ্যমে ফ্যাক্টরি সিস্টেম চলে আসে। যে ফ্যাক্টরি সিস্টেমের বৈশিষ্ট্যগুলো হলো যে এক জায়গায় বিশাল সব মেশিনারি এবং সেখানে প্রচুর শ্রমিক ওয়ার্কার এক জায়গায় হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে যারা কর্মী তাদের পরিচয় কিন্তু কারিগর থেকে শ্রমিকে পরিণত হলো। মানে কি, তাদের স্কিল কমে যাওয়ার কারণে তাদের পরিচয়টা পাল্টে গেল। এবং এটা আমরা গত ক্লাসে আরেকটা ভিডিও দেখেছিলাম লাডাইটদের সম্বন্ধে, মনে পড়ে? লাডাইট, নেড লাড নামে একজন এরকম আর্টিজান, সে দেখলো যে তার জীবন মানে এই যে পরিবর্তনটা হচ্ছে, কারিগররা আগে বেশ নিজের একটা স্বাধীন পেশা ছিল, নিজেদের মতো করে তার জীবনযাত্রার মান উন্নত ছিল। কিন্তু যখনই সে ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে গেল, শ্রমিক হওয়ার কারণে তার জীবনযাত্রার মান কমে গেল। সে আরেকজনের অধীনে কাজ করছে, তার নির্দিষ্ট বেঁধে দেওয়া টাইম লাইনে কাজ করছে। তো এর ফলে তার ভিতরে একটা ক্ষোভ তৈরি হলো এবং সে দেখছে যে এই বিশাল মেশিনারি ব্যবহার করে যে মেশিনারির মালিক, কারখানার মালিক, সে প্রচুর পয়সা কামাচ্ছে, কিন্তু তাকে ওইভাবে দেয়া হচ্ছে না। এই ক্ষোভ থেকে ওই সময় কিন্তু একটা আন্দোলন দানা বেঁধে উঠতে থাকে। এই আন্দোলনটাই ছিল ওই নেড লাড নামে এক তরুণ ওয়ার্কার এটা শুরু করে। মানে এটা কিংবদন্তি মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে ইংরেজি মানে, কিন্তু আসল মানেটা কি? মানে এটা খুব কিউরিয়াস যে তোমরা এই যেই টার্মস এটাকে ডিফাইন করছো স্পোর্টসের টার্মসে, তাই না? বাট না, সেটা একটা ব্যাপার, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে কিংবদন্তি হচ্ছে ইতিহাসে এমন একটা ক্যারেক্টার যার মানে অবদান তার সময় থেকেও পার হয়ে গেছে বা তার সময় থেকে পার হয়ে আসছে। ওই দিক থেকে কিন্তু আমাদের ক্রিকেটারদের অবদান ওই জায়গায় যায়নি। কাজে এখানে যখন লেজেন্ড কথাটা ব্যবহার করে, এটা আমার কাছে একটু হাস্যকরী মনে হয়। কিন্তু মানে আর লেজেন্ডের আরেকটা ব্যাপার কি, যেমন মনে করো এদেরকে অনেক সময় মানে বিশেষ করে পৌরাণিক সময় বা ওইরকম 100-200 বছর আগের লেজেন্ডদের ছিল মুশকিলটা কি, যে এদেরকে ঠিক ওইভাবে ভ্যারিফাই করা যায় না যে এরা কি আসলেই ছিল কি ছিল না। এইরকম নেড লাড নামের যে ক্যারেক্টারের কথা আমরা বলছি, সেও এরকম একটা লেজেন্ড বলা হয় যে আসলে ওই সময় শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তার নেতৃত্বে শ্রমিকরা মেশিনারি ভাঙা শুরু করে। ডাজ ইট রিং এ বেল? এটা গত ক্লাসে কিন্তু আমি এটা নিয়ে কথা বলেছিলাম। এই মেশিন এবং এটাকে ইংল্যান্ড প্রচণ্ড শক্তি নিয়ে ইংল্যান্ডের সরকার এটাকে বন্ধ করে, তাদেরকে একেবারে নির্যাতন করে ক্রাশ করে দিয়ে 17 জনকে ফাঁসি দেওয়া হয়, 200 জনকে দ্বীপান্তরে পাঠানো হয়, শত শত লোকজনকে কারাগারে পাঠানো হয়। এভাবে এটাকে ক্রাশ করে দেওয়া হয়। 1811 থেকে 1813 পর্যন্ত এই 2 বছর প্রচণ্ড আন্দোলন হয়, কিন্তু এটাকে ওই সেনাবাহিনী ব্যবহার করে বন্ধ করে দেওয়া হয়। এবং এই সেনাবাহিনী যেটা করে, ব্রিটিশ সরকার যে স্পেনের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল, ওই স্পেনের বিরুদ্ধে যুদ্ধে যত সেনাবাহিনী ব্যবহার হচ্ছিল তার চেয়ে বেশি সেনাবাহিনী ব্যবহার করে সেই আভ্যন্তরীণ বিদ্রোহটা নস্যাৎ করে দেয়, একদম করে দেয়। হ্যাঁ, কিন্তু ওইটাকে যদি আমরা তখনকার সময়ে মানবিকভাবে একজনই মাত্র দেখেছিলেন নোটেবলি, তার নাম গত ক্লাসে বলেছিলাম, একজন কবি, লর্ড বায়রন। এবং এটাও বলেছিলাম সে আমাদের সবচেয়ে পুরনো মানে প্রোগ্রামার এইডা লাভলেসের বাবা। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের কম্পিউটার সায়েন্সের ট্রিভিয়া বুঝি তো আমরা, না? ট্রিভিয়া মানে কি? TRIVIA, মোটামুটি জেনারেল নলেজ বা এটার সাথে রিলেটেড একটা যে, হ্যাঁ বুঝিনি। স্টার্টার প্যাক মানে কি? আমি স্টার্টার প্যাক, ও না 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 না, ঠিক আছে, মানে স্টার্টার প্যাক মানে তুমি ওইটার প্রিরিকুইজিট আর কি, যে একটা জিনিস জানার আগের জিনিসটা না, এটা ওইটা না। আমি এটা বলছি যে কম্পিউটার সায়েন্সের যেই বিভিন্ন মাইলস্টোনগুলো, যে মাইলস্টোন যে এই চেঞ্জ হয়েছে, যেমন অ্যাডা লাভলেসের সময়কার মাইলস্টোন কি? উনি কি করেছিলেন?
চার্লস ব্যাবেজের যেই মেশিন তৈরি হওয়ার কথা ছিল, যেটা তখনও হয় নাই, এটা শেষ পর্যন্ত কবে তৈরি হয়েছিল? মানে কম্পিউটার সায়েন্সের জেনারেল নলেজ বলতে আমি এগুলোকে বোঝাচ্ছি। এইটা যদি তোমরা গুগল করো দেখবা যে এটা 1977 সালে প্রথম ক্যালিফোর্নিয়ার সায়েন্স মিউজিয়ামে তৈরি হয়। চিন্তা করতে পারো যে উনি সেই 1800s মাঝামাঝি সময় এটা দেখেছেন, ডিজাইন করেছেন, কিন্তু সেটা আর হয়নি। এবং হয়নি কেন সেটাও আমি গত ক্লাসে বলেছিলাম, কারিগরদের যে লিডার তার সাথে বিরোধের কারণে। তো তার মানে কি, আমরা ইতিহাসকে যতখানি মনে করি খুব কি বলবো এদিকে, যে ঢেউ ছাড়া নদীর মতো বয়ে এসেছে, ইতিহাস আসলে এত নিশ্চুপ, এত সরল না। সারাক্ষণই এই ধরনের মারপিট বা কন্টেস্টেশন মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, যে ডিফারেন্ট গ্রুপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এরকম হয়েছে। তো যেটা বলছিলাম, তো এই ফ্যাক্টরি সিস্টেম আসার ফলে ওইটার একটা ব্যাকল্যাশ মানে ওইটার একটা প্রতিরোধ হিসাবে লাডাইটদের এই বিদ্রোহটা হয়, কিন্তু সেটা বন্ধ হয়ে যায় কারণ রাষ্ট্র তখন নিষেধ। এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা বড়সড় কি বলবো, একটা লক্ষ্য করার মতো দিক, যে রাষ্ট্র সবসময় ওই নতুন টেকনোলজি বা যারা প্রভাবশালী তাদের পক্ষ নিয়েছে, ওই গরিব মানুষদের কথা চিন্তা করে নেই। এবং তাদেরকে এইভাবে দেখানো হয়েছে যে ও আচ্ছা, এরা হচ্ছে একটা পিছিয়ে পড়া সংস্কৃতির মানুষ। পিছিয়ে পড়া সংস্কৃতি মানে যে তখন এগুলো সব ছোটোখাটো এরকম মেশিনে হতো, এখন বড় মেশিনে কাজ হচ্ছে, তার মানে এটা মোর অ্যাডভান্স। তো ওরা এটাকে মানতে চাচ্ছে না। মানে অনেকটা আমাদের সময় এরকম একটা উদাহরণ বলো দেখি, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের বিরুদ্ধে রেগুলার রিক্সাওয়ালাদের যে ক্ষোভ, যারা প্যাডেল দিয়ে রিক্সা চালায় তাদের যেই ক্ষোভটা, কারণ ব্যাটারি চালিত রিক্সার এরা খুব তাড়াতাড়ি প্যাসেঞ্জার পায়, তাড়াতাড়ি চলে যেতে পারে, ওরা এটা এত পায় না। এটা একদম প্রমাণিত। তুমি যদি সামনে গিয়ে দাঁড়াও, আমাদের ইউনিভার্সিটির সামনে গিয়ে দাঁড়াও, বিশেষ করে বিকেলবেলা, দেখবে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আসে আর লোক নিয়ে চলে যায়। আমিও প্রেফার করি ব্যাটারি চালিত রিক্সা। কেন? টাইম সেভ হয়, আমি খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। না হ্যাঁ, না সেটা তো বটেই, না সেটা তো ঠিকই, সেটা ঠিকই, কিন্তু এটা ভালো বলেছে। মানে জিনিসটা কি, যে এইটা একটা টেকনোলজি এসছে, মানে আমাদের এই জায়গায় আমাদের মতো সোসাইটিগুলোর এই ধরনের টেকনোলজি ম্যানেজমেন্টে একটা মজার সাবজেক্ট আছে, টেকনোলজি ম্যানেজমেন্ট। বুয়েটে পড়ানো হয়, আমি জানি না কেউ তোমরা জানো কি না, মাস্টার্স ডিগ্রি দেওয়া হয় এখানে। টেকনোলজি ম্যানেজমেন্ট কি, নতুন যে টেকনোলজিগুলো আসছে সেগুলোকে কিভাবে সোসাইটির রিদমের সাথে মেলানো যায় এবং ঠিকভাবে কাজ করে, মানুষের সেফটি ঠিক থাকে। তো আমার যেটা আইডিয়া, যে এই রকম একটা কাজ করার জন্য এই রিক্সা ইন্ডাস্ট্রি আমাদের দরকার। রিক্সা ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটা ইন্টারভেনশন দরকার, যে এরা জাস্ট যে কেউ একটা ব্যাটারি লাগিয়ে নিয়ে ব্যাস নেমে গেল, এটা যাতে না হয়। তাকে একটা লাইসেন্স নিতে হবে, তাকে রাস্তাঘাটের রুলস সম্বন্ধে একটা পরীক্ষা দিতে হবে, যে মানে নর্মাল যে ড্রাইভাররা যা করে, মানে হয়তো এটা অত বেশি দ্রুতগামী না, কিন্তু তারপরেও এটার মধ্যে থেকে যথেষ্ট বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে এগুলোকে ওই রকম একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসা উচিত। রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা কী বলো তো? মানে আমরা তো অর্গানাইজেশন পড়ছি, মানে আচ্ছা, যে কেউ মনে করো এই যে রিক্সা যারা নামাচ্ছে তাদের মূল উদ্দেশ্যটা কি? টাকা কামানো, পাবলিক সেফটির দিকে সে তাকাচ্ছে না। আচ্ছা, এখন গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে এই জিনিসটাকে এনশিওর করা, যে হ্যাঁ এরাও চলতে পারে যাতে, কিন্তু তারা একটা নিয়ম মাফিক একটা কাঠামোর আওতায় চলবে। এটাকেই বলে হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। আমাদের এখানে আরেকটা মনে করো, এই যে কি বলে ইলেকট্রিসিটি সেক্টর নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে, যে এতদিন লুটপাট হয়েছে আদানিকে বিভিন্ন ছাড়া, কারণ কি গভর্নমেন্টের ঘাড়ে দায়িত্ব ছিল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মেনটেন করার, সেটা সে করেনি, ফেল করেছে। মানে অন্য কিছু না হোক, এইটাতেও হাসিনার একটা বিচার হওয়া দরকার, অন্য কিছু না হোক। যে হ্যাঁ, তো এখন
যখনই আমরা এই ধরনের চেঞ্জগুলোর কথা বলছি, তাহলে কি হয় যে এগুলোর একটা ব্যাকল্যাশ আসে। একটা ব্যাকল্যাশ কি, যে যারা ওই টেকনোলজি ছাড়া কাজ করছে তারা ওই টেকনোলজিটা দিকে একটু শত্রু ভাবাপন্ন দৃষ্টিতে তাকায় এবং ওটাকে মেনে না নেওয়ার চেষ্টা করে। ব্যাপারটাকে অনেকটা এইরকমও আমরা দেখতে পারি, যখন মনে করো বাংলাদেশে ব্রিজ কালভার্ট বেশি তৈরি হওয়া শুরু হলো, তখন ওইখানকার খেয়া নৌকার মাঝিদের কী অবস্থা চিন্তা করো। ওইগুলো যেমন মনে করো এখন ঢাকা থেকে আমার দাদাবাড়ি হচ্ছে ঠাকুরগাঁ, ঠিক আছে? ঠাকুরগাঁ যেতে আমরা যখন 4-5-এ পড়তাম তখন অ্যাটলিস্ট 17-18টা ফেরি পার হতে হতো। প্রথমটা কোথায় ছিল বলো দেখি, আইডিয়া করো। ঢাকার কাছে এই যে তুরাগ নদীর উপরে এই যে আমিনবাজারে এইখানে যে ব্রিজটা, এটা ফার্স্ট ফেরি ছিল। এরকম জায়গায় 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 জায়গায়, আর সবচেয়ে বড়টা হলো ইসের না যমুনা, মানে আমি নর্থ বেঙ্গলের কথা বলছি, ঠিক আছে? তো এখানে মনে করো তারপরে আরও এখনও অনেক জায়গায় এরকম আছে যে ইঞ্জিন চালিত বোট। এদের কথা চিন্তা করো, যদি ওখানে একটা এরকম বড় ফেরি চলে আসে বা ওইরকম সরকার এরকম একটা ব্যবস্থা করে ফেলে, তাহলে এদের কী অবস্থা হবে? হ্যাঁ, বা নর্মাল যেটা বাজার অর্থনীতিতে শেখানো হয় সেটা হচ্ছে যে যারা লো টেকনোলজি নিয়ে কাজ করে, যখন হাই টেকনোলজি চলে আসবে বা সফটওয়্যার টেকনোলজি চলে আসবে, তারা সামহাও ট্রেনিং হবে, তারা অন্য কাজ খুঁজে নেবে, বা তারা একেবারে এই মানে গায়েব হয়ে যাবে না, বা তারা একেবারে খুব বিপদে পড়বে না। কিন্তু হ্যাঁ, না যেটাই যে এখন হচ্ছে আর কি, তাই না, যে ব্যাটারি চালিত রিক্সা নামছে। তো তাহলে মানে কি, যে এই প্র্যাকটিসগুলো আমরা গ্রাহক হিসাবে এগুলো আমরা দেখি, তাই না? যে আমি ব্যাটারি চালিত রিক্সা আমার জন্য অ্যাভেলেবল, বাস আমি উঠছি 5-10 মিনিট, বাস নেমে গেলাম, আই ডোন্ট কেয়ার তার কী হলো। এই যে তারা এখন অবরোধ যখন করছে তখন আমাদের টনক নড়ছে যে এটা তো একটা ভয়ানক ব্যাপার আসলে। কিন্তু এটার পিছনে রেগুলেটরি অথরিটির অনুপস্থিতিটা, মানে যখনই প্রথম ব্যাটারি চালিত রিক্সা চলে আসছে তখনই গভর্নমেন্টের উচিত ছিল এগুলোকে নিয়ে একটু মাথা ঘামানো, এগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় এই জিনিসগুলো। মানে আমরা তো চাই না যে স্লো যাই, আমরা আবার এখন নিশ্চয়ই তুমি স্পিড বোটে চলতে পারো, তুমি এখন নিশ্চয়ই চাইবে না যে তুমি নৌকায় চড়ে তোমার দেশের বাড়িতে যাও, তাই না? তো তার মানে কি, যে টেকনোলজি যেই পরিবর্তিত সমাজ আনে, সেটার গন্তব্যটা ঠিক জায়গায় ঠিক দিকে যাক, সেটা আমরা বুঝতে পারি কি না। এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার কিন্তু এইটারও একটা স্টাডি, যে তুমি যে অর্গানাইজেশনে কাজ করছো সেটা প্রোডাকশনে নিয়োজিত, সেটা কি করবে, সেটা কি করছে, আমার কি চেঞ্জ আনছে, সেই জিনিসগুলোকে আমাদের বোঝা উচিত। তো সেই কারণেই কিন্তু আমরা, এবং বোঝার জন্য সবচেয়ে বড় সুবিধাটা কি, আমাদের সামনে যেই নিদর্শনগুলো আছে সেগুলোর দিকে তাকানো। এই যে আমরা হিস্ট্রি পড়ছি, এই হিস্ট্রি পড়ার কারণটাই হচ্ছে এইটা। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমাদের এখন মাথা ঘামিয়ে লাভটা কি? মানে ওই অর্থে আমাদের যে কি বলবো, এই মুহূর্তে যে রেলেভেন্সটা, প্রাসঙ্গিকতাটা, সেটা ওই জায়গাতেই, যে তারা যেভাবে সোসাইটিতে চেঞ্জ এনেছে, ওই চেঞ্জগুলো আরও কোনো নতুন রেভলিউশন আনছে কি না সেটা বোঝা। যেমন এখন কি বলা হয়, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি আসলে, মানে এটা কি চেঞ্জ আনবে আমাদের এখানে, এই ব্যাপারগুলোতে, এবং ওগুলোতে আমরা যেভাবে কাজ করি, আমাদের অর্গানাইজেশনগুলো যেভাবে কাজ করে, সেটা কতখানি চেঞ্জ হবে, এই ব্যাপারগুলো বোঝার জন্যই কিন্তু আমরা ইতিহাসের দিকে তাকাই। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ওই যে ফ্যাক্টরি সিস্টেম, এখানে একটা জিনিস দেখো যে সেন্ট্রালাইজেশন ছিল একটা, পুরো আগে কটেজ সিস্টেম, মানে ওই যে কুটির শিল্প টাইপের সিস্টেম, সেইটা থেকে যখন এই সিস্টেমে আমরা আসলাম তখন কি হলো, প্রোডাকশনটা সেন্ট্রালাইজ হয়ে গেল। তারপরে ওই জায়গায় একটা বিশাল একটা জমায়েত তৈরি হলো শ্রমিকদের। এটা মালিকের জন্য সুবিধাজনক, কারণ তাকে জিনিসপত্র কেনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না,
সে এক জায়গায় সমস্ত কিছু তৈরি করতে পারছে। আবার যখন ডিস্ট্রিবিউশন অফ গুডস, এই যে আমরা সাপ্লাই চেইনের নাম শুনি, সাপ্লাই চেইনটা কী আসলে? সাপ্লাই চেইন আমরা কথা শুনি না, যে এই যে মনে করো হুথিরা যখন মিসাইল মারা শুরু করলো রেড সিতে না, তখন সাপ্লাই চেইনের বা ওয়ার্ল্ডের সাপ্লাই চেইনের 12টা বেজে গেল। কারণটা কি? বা ওইখানে আচ্ছা, এখানে আমি জিওগ্রাফির দিকেও তোমাদের খুব বেশি মনোযোগ আছে কিনা আমি জানি না। হুথিদের যে ইয়েমেনের এই পাশে হচ্ছে জিবুতি, এখান দিয়ে গেছে রেড সির ওই জায়গাটার নাম হচ্ছে বাবেল মানদেব, ঠিক আছে? 21 মাইল লম্বা বা এরকম। তো এখান দিয়ে বিশাল একটা জাহাজের মানে মানে ইউরোপের দিকে যত জাহাজ যাওয়া দরকার এরা এদিক দিয়ে যায়, গিয়ে ওই পাশ দিয়ে গিয়ে সুয়েজ ক্যানাল দিয়ে ওই পাশে গিয়ে ওঠে। এইটা যদি না থাকতো তাহলে তাকে আফ্রিকা ঘুরে এইরকম করে আটলান্টিক হয়ে যেতে হতো, বিশাল অপচয়। তো হুথিরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছে যে এই জায়গাটাতে আমরা যদি ব্লকেট করে দিতে পারি তাহলে একটা প্রেশারে রাখা উচিত থাকবে, এবং প্রেশারে থেকেছেও। তো এই এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য যাওয়া, এটাকে আমরা বলি সাপ্লাই চেইন। এই সাপ্লাই চেইনের যে ঝামেলাগুলো, এই ঝামেলাগুলো তৈরি হচ্ছে এরকমভাবে টেকনোলজির উল্টাপাল্টা ব্যবহারের জন্য, ঠিক আছে? তো ওই সময়ে যেটা হয়েছিল, যে খেয়াল করে দেখো ওই সময়কার যদি কোনো পুরনো ছবি বা পাও, দেখবে যে বেশিরভাগ মিলগুলো ছিল নদীর পাশে। কারণটা কি? রিভার ট্রান্সপোর্টেশন। তখন স্টিম ইঞ্জিনের যুগ। স্টিম ইঞ্জিনে মানে হচ্ছে স্টিম শিপে করে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যাওয়া হতো, ঠিক আছে? তো এই যে টেকনোলজির যে সামগ্রিক চেহারা ওই সময়কার, ওইটার বেসিসে কিন্তু মানুষের জীবিকা নির্ধারিত হয়েছে ওই সময়। তাদের যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলো, ফ্যামিলি, কাজ করার জায়গা, লোকজনের মেলামেশা, এই জিনিসগুলো নির্ধারিত হয়েছে। তো তাহলে এই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার নিয়ে আমরা আমাদের মাথা ঘামানোর এটাই হচ্ছে মূল কারণ, যে একটা এবং এটা আরও মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এই জিনিসটা যত ভালোভাবে বোঝার কথা, বিজনেস স্টাডিজ বা অন্য স্টুডেন্টদের এটা বুঝতে আর একটু সমস্যা হওয়ার কথা। কারণ কি? তোমরা টেকনোলজির সংস্পর্শে এসছো, হ্যাঁ টেকনোলজি 100% জানো সেটা না, কিন্তু কারেন্ট যে টেকনোলজি সেটার কনটেক্সটে কী হচ্ছে। তোমরা এক সময় ওয়ার্কার হিসাবে এই আন্ডারগ্রেড শেষ করে হয়তো চাকরিতে ঢুকবে, তখন কি কোন ধরনের কালচারে তুমি ঢুকবে, বা এখন কি কালচার আছে, চেঞ্জগুলো কোথায় কি হয়েছে, এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের এই নলেজটা জরুরি, ঠিক আছে? এই যে আমি কানেকশন তৈরি করার চেষ্টা করছি, খেয়াল করছো কি না, যে কেন আমার একটা পার্টিকুলার বিষয় জানা দরকার। জাস্ট এটা কি আমার কোর্সে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এই কোর্সটা করে স্টুডেন্টদের কাছে পয়সা নেওয়া যাবে সেই জন্যে? এটা প্রথম দর্শনে এটাই মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটারই কিন্তু পিছনে একটা রিজনিং আছে, যে ওয়াই ইউ হ্যাভ টু ডু সাচ অ্যান্ড সাচ কোর্সেস, এবং সেটা তোমার জন্য কি উপকার বয়ে আনবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গোয়িং ব্যাক টু আমাদের ওই সময়কার যেই প্রোডাকশন সিস্টেম, সেটা বেশিরভাগ ছিল একটা জিনিস আমরা যেটা বুঝি না, সেটা হচ্ছে কি আমরা এখন বেশিরভাগ ইন্ডাস্ট্রি চলে ইলেকট্রিসিটি দিয়ে। ওই সময় কিন্তু ইলেকট্রিসিটি ছিল, এটা ইলেকট্রিসিটি এসছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মোস্টলি হলো মেশিনারি বা মেকানিক্যাল পাওয়ার, হ্যাঁ, স্টিম ইঞ্জিন, এগুলোর উপর ভিত্তি করে, হ্যাঁ, কয়লা পুড়িয়ে শক্তি তৈরি করা, এগুলোর উপরে। তো এবং সেগুলোর কী করেছিল, তাদের লার্জ স্কেল প্রোডাকশন ফ্যাসিলিটিস তৈরি হয়ে গেছে। লার্জ স্কেল যেটা আমরা বললাম, যে একটা বিশাল শামিয়ানার নিচে মনে করো যে এক জায়গায় প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, সোসাইটির কোন কর্নারে না হয়ে এক জায়গায় প্রোডাকশন হচ্ছে। আচ্ছা, এবং সেখানে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ছিল, এটা খুব বেশি জরুরি আমাদের বোঝাটা। হায়ারার্কিক্যাল মানে কি? স্তর এরকম আছে, মানে ফ্যাক্টরি ওনার, তার নিচে হচ্ছে ম্যানেজার, তার নিচে হচ্ছে এটাকে সুপারভাইজার বা ফোরম্যান বলা হয়, তার নিচে হচ্ছে ওয়ার্কাররা বা ওয়ার্কারদের টিম আছে, ওয়ার্কারের টিমের একজন লিডার থাকতে পারে হয়তো, ওই টিম লিডারকে হয়তো ফোরম্যান
তার সাথে যোগাযোগ, ফোরম্যানের সাথে হয়তো ফ্লোর ম্যানেজারের যোগাযোগ, ফ্লোর ম্যানেজার হয়তো প্ল্যান্ট ম্যানেজারের সাথে যোগাযোগ। এবং এই যে হায়ারার্কিটা এটা কিন্তু এখনও রয়ে গেছে। এখন যদি তুমি বড় বিভিন্ন জুট মিলস বা এদিকে যাও, স্টিল মিলস এগুলোতে যাও, ওখানে দেখবে যে এই রকম স্ট্রাকচার আছে। মানে কি, এই প্রথম মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আসলো। এটা কেন আসলো? কজ এটাতে প্রোডাকশনটাকে অনেক বেশি রেজিমেন্টেড করা গেছে, যে প্রোডাকশন ইউনিটের কোথায় কি হচ্ছে সেগুলোকে ধরা এবং সেগুলো এফিশিয়েন্টলি হচ্ছে কি না, এবং ওয়ার্কাররা, এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো, ওয়ার্কাররা কি আসলে এখন ওই সময়কার তারা আর ওই রকম আগের মতো স্কিল্ড নাই, সেমি স্কিল্ড। মানে রাস্তা থেকে তুলে এনে মনে করো সে বাস কাজ দিয়ে দিয়েছে, সে কাজ করছে, তাকে হয়তো অল্প ট্রেনিং দেওয়া হয়েছে। তাহলে সেই কাজটা ঠিকমতো করছে কি না সেটা বোঝার জন্য তার উপর একজন দরকার, তার উপরে একজন দরকার, এইরকমভাবে এই স্ট্রাকচারটা দাঁড়িয়েছে। আচ্ছা, আর এখানে লেবার ফোর্সের চেহারাটা কীরকম ছিল? লেবার ফোর্সের চেহারাটা ছিল, লেবার ফোর্স বলতে আমরা যেটা বুঝি যে শ্রমিকদের মেকআপটা, মানে কী ধরনের শ্রমিক এখানে ছিল? মোস্টলি সেমি স্কিল্ড, হ্যাঁ, আনস্কিল্ড অর সেমি স্কিল্ড। এবং এখানে আরেকটা যেটা জিনিস ছিল স্পেশালাইজেশন, অর এটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে হচ্ছে তুমি কি ধরনের লেবার দাও, তুমি কি ধরনের শ্রম দাও, সেটার উপর ভিত্তি করে তোমাকে আলাদাভাবে গ্রুপ হিসাবে আইডেন্টিফাই করা হচ্ছে, যেটা আমরা এখন বাংলাদেশের গার্মেন্টসে দেখতে পারি, তাই না? যে সামনে একজন হয়তো ওই যে অ্যাসেম্বলি লাইনের কথা বলেছিলাম, এই যে অ্যাসেম্বলি লাইনের শুরু কিন্তু এই সময়টায়, মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আমরা নিয়ে কথা বলবো, তার ওই সময়টায় এই অ্যাসেম্বলি লাইনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কাজটাকে ভাগ ভাগ করে দেয়া এমনভাবে যে যেই ভাগে আছে সেই কাজটাকে রিপিটেডলি করতে পারে এবং এফিশিয়েন্টলি করতে পারে, এবং এটার ফলস্বরূপ এই প্রত্যেকটা ভাগের কাজ ঠিকমতো হওয়ার পরে একটা খুব চমৎকার একটা প্রোডাক্ট বের হয়ে আসে। তো ওই সময়ে এই ব্যাপারটা আসার ফলে যেটা হয়েছে, এই স্পেশালাইজেশনটা চলে আসে। এবং গত ক্লাসের থেকে মনে পড়ে কি না, আমি অ্যাডাম স্মিথের কথা বলেছিলাম যে তার যেই আলপিন তৈরির যেই মানে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা উনি দেখিয়েছিলেন যে যেহেতু দুইজন আলাদাভাবে তৈরি করছে এবং শেষে এটা এক জায়গায় করা হচ্ছে, তাহলে একজন মানে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে এবং আরও এফিশিয়েন্টলি কাজটা তৈরি করা যাচ্ছে। ওই আইডিয়াটাই এই পুরো ফ্যাক্টরি সিস্টেমের আন্ডারলাইং কনসেপ্ট, যে এই ধরনের চিন্তাভাবনার উপর ভিত্তি করেই এই ব্যাপারটা করা হয়। আচ্ছা, আর ওয়ার্কারের সাইডে ব্যাপারটা কি ঘটলো? এটা তো আমি দেখছি যে মনে করো যে প্ল্যান্ট ওনার বা যে বিজনেসটা দিয়েছে সে উপর থেকে দেখছে যে হ্যাঁ আমি স্পেশালাইজ করে শ্রমিকদেরকে খাটিয়ে নিচ্ছি। শ্রমিকের কনটেক্সটে এটার প্রভাবটা কি সেটা এখানে আমি বলেছি যে নর্মালি তার জন্য একটা মনোটোনাস ওয়ার্ক, মনোটোনাস বুঝি আমরা একঘেয়ে, যে বারংবার একই কাজ করছে। তারপরে তোমার এবং এটাতে কি মনোটোনাস তার জন্য হচ্ছে এবং এর ফলে তার স্কিল কমে গেছে। সে একটা ছোট্ট জিনিস জানে, পুরো প্রোডাকশন প্রক্রিয়ার ছোট্ট একটা জিনিস জানে, এর ফলে তার জন্য দর কষাকষির সুযোগটা কমে গেছে। মানে সে যদি চায় যে সে মালিককে হুমকি দিতে পারে না ওইভাবে যে আমাকে বেতন বাড়িয়ে দেন নাহলে আমি চলে যাব, যেহেতু কাজটা অত বেশি স্পেশালাইজড না, ও সে চলে গেলে আরেকজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তাকে নিতে পারবে মালিক। তো তার জন্য এটা একটা হুমকিও আছে, একটা পরোক্ষ হুমকি, যে আমি যদি কাজ ছেড়ে দেই তাহলে আরেকজন আমার কাজটা নিয়ে নেবে, আমি হয়তো আর এটার উপর ভিত্তি করে কাজ পাবোই না। একই জিনিস কিন্তু আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে। তাহলে গার্মেন্টস এত বছর পরে, প্রায় 200 বছর পরে সেম প্র্যাকটিস কিভাবে থাকে, এগুলো কিন্তু খুব কিউরিয়াস ব্যাপার। মানে আমরা যে লো এন্ড কাজগুলো বাংলাদেশের শ্রমিকরা করছে সেগুলো ফার্স্ট ওয়ার্ল্ডে আর করা হয় না। ফার্স্ট ওয়ার্ল্ডের তাদের কি অবস্থা? তোমরা যখন বের হবা, নিজেদেরকে শ্রমিক বলতে হয়তো একটু লাগতে পারে, তোমাদের দ্বিধা লাগতে পারে, কিন্তু
তুমি যখন বাইরের একটা কোম্পানির এই দেশের ফার্মে কাজ করছো একজন ডেভেলপার হিসাবে, ইউ আর নো লেস দেন এ ওয়ার্কার। ঠিক আছে, তাহলে সেই জায়গাটা কি হবে, সেখানে কি অবস্থা আছে, এটা আমরা সামনে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা যেটা ভয়ানক ব্যাপার তখন ঘটেছিল সেটা হচ্ছে কি, এই ওয়ার্কারদেরও আবার ডিভিশন ছিল। ওয়ার্কারদের মধ্যেও যে ছেলে ওয়ার্কাররা তাদের বেতন বেশি ছিল, যেটা বাংলাদেশে এখনও আছে, বৈষম্য যেটা, এবং বলা হয় জেন্ডার বৈষম্য, যে মেয়েরা একই কাজ করছে। এখন যেটা দেখতে পাই আমরা, যে কোনো জায়গায় মনে করো নির্মাণ কাজে দেখবে যে মেয়েরা ঠিকই মাথায় করে ইট নিয়ে যাচ্ছে, কিন্তু তার মজুরি ছেলে ওয়ার্কার যে তার মজুরির চেয়ে কম। ওই সময় ব্যাপারটা আরও প্রকট ছিল। ওই সময় মেয়েদের এবং বাচ্চাদের কেন ইন্ডাস্ট্রিতে নেওয়া হতো, কারণ এদেরকে কম পয়সা দেওয়া যায়। আর এখনও আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবসময় মেয়ে ওয়ার্কারদের কেন নিয়েছে, কারণ এদেরকে কম পয়সা দেওয়া যায় এবং তাদের বিদ্রোহী হওয়ার সম্ভাবনা মেল ওয়ার্কারদের চেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আচ্ছা, এখন ওই ওয়ার্কারদেরকে এইভাবে, আমি গত ক্লাসে বলেছিলাম যে লাডাইট বিদ্রোহ হওয়ার আরেকটা কারণ ছিল এটা, যে তখন 17-18 ঘন্টা করে কাজ করানো হতো ওয়ার্কারদের। আর এই যারা এই মেয়ে এবং কি বলে এদের নাম, বাচ্চা ওয়ার্কার যারা, শিশু শ্রমিক যারা, তাদের আরও খারাপ অবস্থা ছিল। অনেক এরকমও শোনা গেছে যে এরকমও কিংবদন্তি আছে যে এই বাচ্চা ওয়ার্কারদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে পালিয়ে না যায়। ঠিক আছে, আচ্ছা, আমি একটু জাস্ট তার একটু পরের সময়ের কথা বলি। লোয়েল নামে একটা টাউন আছে তোমার বস্টনে, আমেরিকায়। ঠিক আছে, ওইটা একসময় বিখ্যাত ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, এবং ওই টেক্সটাইলে দেখা যেত যে বিভিন্ন ফ্যামিলি থেকে, আমাদের গার্মেন্টসের মেয়েদের মতো, এরা আসতো এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে। তাদের লাইফস্টাইল এরকম যে তাদেরকে ডর্মের ভিতরে রাখা হতো, এরকম বড় হোস্টেলের ভিতরে রাখা হতো। হোস্টেল বাইরে থেকে তালা দিয়ে রাখা হতো যাতে নির্দিষ্ট সময়ে হোস্টেলে ঢুকতে হবে, বের হওয়া কম পয়সা দিতে হতো, এবং কন্টিনিউয়াস কাজের মধ্যে থাকতো। দেখা যেত যে 10 বছর পর একটা মেয়ের চোখের জ্যোতি কমে গেছে। একই সিনারিও কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, গত ক্লাসে আমি নাইকি ওয়ার্কারদের কথা বলেছিলাম, ইন্দোনেশিয়ার। তাদেরও কিন্তু এই চোখের প্রবলেম দেখা যায়, কারণ খুব মনোযোগ দিয়ে এই কাজগুলো করতে হয়। ঠিক আছে, তো এই যে মানে সিমিলারিটিসগুলো, ফ্যাক্টরি সিস্টেমের যে সিমিলারিটিসগুলো, সেগুলো এখন পর্যন্ত আমাদেরকে ছাড়ছে না। আমাদেরকে এখনও আমরা ওগুলোরই মানে, তাহলে কি যে একই সাথে প্রাচীন প্র্যাকটিস, প্রাচীন না হোক, মানে অ্যাটলিস্ট 200 বছর আগের প্র্যাকটিস আমরা এখনও মেনটেন করছি কেন? মানে এগুলোর একটা প্রশ্ন আসে, যদি আমরা এখানে এগুলো নিয়ে অত ডিটেলসে কথা বলবো না। তো এই ব্যাপারটা ছিল হলো শ্রমিকের কনটেক্সটে। ওনারশিপ আর ক্যাপিটাল স্ট্রাকচার যদি আমরা বলি, সেটা হচ্ছে কি, এটা দেখা হচ্ছে যে ব্যবসায়ী বা যারা ইনভেস্ট করেছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, যে তারা কি ধরনের অবস্থা ছিল, যে এরা কোত্থেকে এসেছিল। যারা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যারা ইনভেস্ট করে, এরা বেশিরভাগই ছিল হলো বণিক। মানে কি, কোথাও একটা জিনিস উৎপাদিত হচ্ছে, সেখান থেকে কিনে নিয়ে অন্য জায়গায় বিক্রি করতো। এবং ইনভেন্টর মানে হচ্ছে যারা যে বিভিন্ন মেশিনারি তৈরি করেছে, এরা প্রচুর পয়সা, মানে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে এরা এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মানে এক ধরনের নতুন এলিট হিসাবে এদের উদ্ভব ঘটে। এবং এটা আমি গত ক্লাসেও আবার বলেছিলাম, সেটা হচ্ছে কি, যদিও আমি এগুলোর উপরে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব না, যে ইংল্যান্ডে যে রাজতন্ত্র থেকে পুরোপুরি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হওয়া, এগুলো কিন্তু ওই সময়ে এটার বীজ বপন করা হয়েছিল। ঠিক আছে, যে বণিকরা ক্ষমতাশালী হয়ে যাচ্ছে, তারা বলছে আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। এই যে হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন্স, দুইটা কক্ষ কিন্তু ব্রিটেনের পার্লামেন্টের। হাউস অফ কমন্সটা হচ্ছে এই নতুন অভিজাত যারা,
এরা করে এবং কনসিডারেবল পাওয়ার তাদের কাছে গিয়ে পৌঁছায়, ফলে তারা এই অভিজাত মানে যারা আসলেই রাজরা ছিল রাজতন্ত্রকে তারা এক ধরনের একটা মেয়ার একটা এন্টিটিতে জাস্ট একটা আনুষ্ঠানিক একটা ব্যাপারে নিয়ে আসে। এই যে কিং চার্লস রাজা হয়েছে, হু কেয়ার্স, তাই না? ইভেন ব্রিটিশরাও ওইভাবে কেয়ার করে না, কিন্তু তারা কেয়ার করে যে কে তাদের প্রধানমন্ত্রী হয়েছে। সো এই চেঞ্জগুলোর সূচনা কিন্তু ওই সময়কার, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যেটা বলছে যে যেই জিনিসটা বিজিএমের নাম আমরা জানি, আমি কারেন্ট এক্সাম্পল থেকে এটা তুলনা করার চেষ্টা করছি। ওই সময় প্রথম শুরু হয় যে যারা ইনভেস্টার, যারা এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের অর্গানাইজেশন গড়ে তোলা নিজেদের স্বার্থ রক্ষার জন্য। বিজিএমইও কিন্তু তাই না, যে গার্মেন্টস মালিকদের অর্গানাইজেশন। এভাবে দেখবে যে বিভিন্ন ট্রেডে বা বিভিন্ন ব্যবসায় যারা আছে তারা এক ধরনের এরকম তাদের নিজস্ব এরকম গার্মেন্টস মালিক সমিতি, ওই মালিক সমিতি এরকম আছে। এটা কিন্তু ওই সময় শুরু, এবং এর ফলে যেটা হয় যে তারা তখন সরকারের উপরে কনসিডারেবল প্রভাব রাখার চেষ্টা করেছে, যেটা দিয়ে তাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায় এরকম জিনিস তারা ঠেকিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওই সময়ে প্রথম তোমার স্টক মার্কেট এবং ফাইন্যান্সিয়াল মার্কেট আসা শুরু হয়। ফাইন্যান্সিয়াল মার্কেট আমরা স্টক মার্কেট তো বুঝি না, আমি মোটামুটি বুঝি স্টক মার্কেট কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, যে কোনো কোম্পানি যখন তার, মনে করো তোমার একটা কোম্পানি আছে, এখন তুমি ব্যবসা বড় করতে চাও কিন্তু তোমার কাছে টাকা পয়সা নাই, মূলধন নাই, তখন তুমি করবা কি, তুমি ডিক্লেয়ার করবা যে তোমার কোম্পানির 49%, এর বেশি না কিন্তু 49% তুমি বাজারে ছেড়ে দিতে চাও। এটার একটা পার্টিকুলার একটা ভাগ করে, মনে করো 20,000 শেয়ার বা 30,000 শেয়ার আমি ছেড়ে দিলাম, প্রত্যেকটা শেয়ারের এগেনস্টে মনে করো 50 টাকা 100 টাকা দাম নিয়ে যারা এগুলো কিনবে তারা নিজেদেরকে ক্লেম করতে পারবে যে সে কোম্পানির মালিক। হ্যাঁ, আচ্ছা, এর ফলে যে টাকাটা আসলো এটাকে আবার আমি আমার কোম্পানিকে বড় করার কাজে লাগালাম। আচ্ছা, আসলে যেই জিনিসটা, এবং এটার আরেকটা শর্ত হলো যে যার কাছে ওই শেয়ারটা আছে তাকে আমার প্রফিটের অংশ দিতে হবে। মনে করো আমি 1 কোটি টাকা প্রফিট করেছি, ওই শেয়ারের অনুপাতে যে যত শেয়ার আছে ওই টাকাটা তাকে আমাকে দিতে হবে, ঠিক আছে? এই যে পুঁজি বাজার, এটাও তো ওই সময় শুরু হয়। মানে সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ বলা হয়েছে নেদারল্যান্ডসে, কিন্তু লন্ডন স্টক এক্সচেঞ্জ এই সময় বিশাল। এবং মজার ব্যাপার হলো যে এই লন্ডন স্টক এক্সচেঞ্জ প্রচুর, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে এসছে তাদের এর পিছনে ইনভেস্টমেন্ট ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে আগে যেটা হতো, যেমন কলম্বাসের সময় যেটা হতো, কলম্বাস স্পেনের রানী যে ইজাবেলা, তাকে গিয়ে কনভিন্স করার চেষ্টা করেছে যে আমি নিউ ওয়ার্ল্ডে জাহাজ চালিয়ে সাগর পাড়ি দিয়ে যেতে চাই, কারণ ওখানে সোনাদানা আছে, প্রচুর মশলা পাওয়া যায়, আমি ওগুলো নিয়ে আসলে আপনার লাভ হবে। আপনি মনে করেন আমি 1 ভাগ রাখলাম, আপনাকে আমি 2 ভাগ দিলাম। ইজাবেলাকে, রানী ইজাবেলা কিন্তু প্রচণ্ড রকম ধূর্ত একজন শাসনকর্তা বা কর্ত্রী যেটাই বলা ছিল। সে করেছিল কি, কলম্বাসকে একটা জাহাজ ভালো দিয়েছিল, বাকি 4টা জাহাজ মোটামুটি ভাঙাচোরা টাইপের, এবং এইটার মাঝি মাল্লা হিসেবে নাবিক হিসেবে কাদেরকে দিয়েছিল? কয়েদিদের। মানে তার দেখো কত মানে বুদ্ধিমান মহিলা, যে সে ওই কয়েদিদের রাখার খরচটা তার চলে গেল, এরা যদি মরে পড়ে মানে সমুদ্রে হারিয়েও যায় কোনো ব্যাপার না, আর যদি জিনিসপত্র ফেরত নিয়ে আসে তাহলে খুবই ভালো। তো তার মানে কি, তোমার একজন ইনভেস্টর হিসাবে তখন তোমার রাজা রানীদেরকে কনভিন্স করতে হতো, আর এই ফ্যাক্টরি সিস্টেমে এসে ইনভেস্টর হিসাবে তোমাকে এখন জনগণের অংশকে কনভিন্স করতে হয় যে আমার পিছনে টাকা দাও, এই হবে তোমার শেয়ার। তুমি কেন গ্রামীণ ফোনের শেয়ার কিনতে চাও, বা এইসিআইয়ের শেয়ার কিনতে চাও কেন? কারণ এটা শেয়ার দাম সবসময় বাড়ছে, এটা কমছে না কখনই। শেয়ারের দাম বাড়া মানে, আমার যদি 20,000 শেয়ার থাকে, আমি যদি এটাকে মনে করো 50 টাকায় কিনে থাকি, আমি এটাকে এখন হয়তো 200 টাকায় বিক্রি করতে পারবো।
মানে 50,000 বা 20,000 শেয়ার বা 10,000 শেয়ার বা 5,000 শেয়ার, সেখানে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? তার মানে কি, মানে তোমার যেই ওয়েলথের মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো এই ব্যাপারগুলোও তখন চলে আসে। আচ্ছা, কি ব্যাপার এরপরে যাচ্ছে না? আচ্ছা, আজকের মানে লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে যে ওই সময়কার, মানে আমি যেটা চিন্তা করেছি যে মোটামুটি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কালকে পড়াবো, আজকে এটা পড়িয়ে আমরা কয়টা বাজে একজন বলবে আমাকে? 3:10। তাহলে আমরা একটা বা দুইটা ভিডিও দেখবো আর কি, তারপরে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, তো লাস্ট যেই টপিকটা সেটা হচ্ছে গভর্নমেন্টের এই যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা আমরা বলছি। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মানে কি? রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। এই যে ভোক্তা অধিকার বাজারে গিয়ে ব্যবসায়ীদের ধরছে, ভোক্তা অধিকার কারা? এরা হচ্ছে ওই যে রেগুলেটরি সংস্থা। যে কোনো রেগুলেটরি সংস্থা বা নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বিজনেস আর জনগণের মাঝখানে একটা থার্ড পার্টি, যাদের কাজ হচ্ছে জনগণকে যাতে ঠকানো হচ্ছে কিনা সেটা দেখা এবং বাজারটা যাতে ঠিকমতো রান করে। তারা এমন কাজও করবে না যে বিজনেসকে একেবারে শুইয়ে দেবে, সেটাও করবে না, আবার জনগণকে বারবার জনগণের গলা কাটছে বিজনেস, সেটাও হতে দেবে না। তার মানে মাঝখানে একটা মধ্যস্থতাকারী। ওই সময়কার রেগুলেটরির অ্যাটমসফিয়ার কী ছিল? খুব খারাপ অবস্থা তখন। আচ্ছা, অ্যাডাম স্মিথের সময়ের পরে থেকে, তো এটা 1776-এ অ্যাডাম স্মিথ প্রথম একটা বই লেখেন। বইটার নাম আমরা কি জানি? অ্যাডাম স্মিথের লেখা একটা ইকোনমিক্সের যেটা টেক্সট বুক হিসাবে, অ্যান এনকোয়ারি ইনটু দ্য ওয়েলথ অফ দ্য নেশনস, সংক্ষেপে বলা হয় ওয়েলথ অফ নেশনস। ওই বইয়ে উনি তখনকার যে ইকোনমির বিভিন্ন রূপরেখা দিয়েছিলেন। আচ্ছা, তার মধ্যে খুব পাওয়ারফুল দুইটা আইডিয়া ছিল, একটা হচ্ছে লেইসে ফেয়ার আর একটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। ইনভিজিবল হ্যান্ড আমরা মোটামুটি জানি, কিন্তু মানে খুবই কমন সেন্সিক্যাল, যে যদি বাজারের কোনো একটা পণ্যের চাহিদা থাকে, ওই পণ্যটার দাম বেড়ে যায়, কারণ সাপ্লাই হয়তো যদি কম থাকে, ওই চাহিদার চেয়ে সাপ্লাই কম হলে দাম বেড়ে যায়। দাম যখন বাড়ছে তখন যারা প্রডিউসার তারা তখন চিন্তা করে যে ওখানে তো লাভ আছে, তখন ওরা তাড়াতাড়ি দৌড় দিয়ে গিয়ে ওই পণ্যে প্রোডাকশন শুরু করে। তাহলে কি দেখা গেল যে প্রোডাকশনে তখন আবার যোগান বাড়া শুরু হলো। তো যোগান বাড়তে বাড়তে তখন দেখা যায় যে চাহিদার কাছাকাছি চলে গেছে বা চাহিদার চেয়ে বেশি হয়ে গেছে, তখন আবার ওই পণ্যের দাম কমে আসে, এবং এটা অটোমেটিক্যালি বিভিন্ন সেক্টরে ঘটতে থাকে। এই কারণে এটাকে অ্যাডাম স্মিথ বলেছিলেন ইনভিজিবল হ্যান্ড। কিন্তু এখন আর ইনভিজিবল হ্যান্ড কাজ করে না, কারণ কি বাজারে এত প্রচুর বিক্রেতা নাই, যদিও ক্রেতা প্রচুর আছে, কিন্তু বিক্রেতাদের সংখ্যা কমে গেছে এবং তারা মোর পাওয়ারফুল। ফলে তারা সিন্ডিকেট তৈরি করে। সিন্ডিকেটের আইডিয়া তো আমরা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবেই জানি। সো এটাকে বলা হচ্ছে অলিগার্কি। ওই সময় প্রচুর অলিগার্কও তৈরি হয়েছিল, মানে এটা আমরা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনেও দেখব, যাদের নাম আমরা জানি এখন, যারা এখন বৃত্তি দেয়, বিভিন্ন ফিলান্থ্রপিক কাজ করে। ফিলান্থ্রপিক কাজ মানে কি? জনহিতৈষী। কার্নেগি ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, রকাফেলার ফাউন্ডেশন, আর এটা বিল গেটসেরটাও হ্যাঁ বলতে পারো। এরা প্রচুর স্কলারশিপ দেয়, বিভিন্ন জায়গায় দান করে, ওই করে সেই করে, কিন্তু এদের অতীতটা, বিশেষ করে ওই কার্নেগি এবং এদের, কার্নেগির লেখা বই একটা সময় খুব জনপ্রিয় ছিল আমাদের সময়। দেখা গেল যে আমি ওই যে যখন দাদাবাড়ি যাওয়ার সময় যমুনা নদীর উপরে যখন ফেরিতে চড়েছি, ওইখানে আমি জানি না এখনও স্টিমার এগুলো বা লঞ্চে এগুলো বোধহয় আছে, কিছু লোকজন বই বিক্রি করে। ওই সময় এই ডেল কার্নেগির বই, যে কিভাবে বড় হতে হবে, এরকম বই পাওয়া যেত আর কি। অনেকে খুব মনোযোগ দিয়ে দেখি পড়তেছে আর কি। তো এই ডেল কার্নেগি এইরকম বই লিখেছে ঠিকই, কিন্তু দস্যুর মতো আচরণ করে সে তার, যদি এখানে আমাদের এত ডিটেলসে যাওয়ার সুযোগ নেই, তোমরা যদি ইন্টারেস্টেড হও, তাদের যে অতীত, ডেল কার্নেগি, রকাফেলার, এদের যে অতীত, এগুলো করতে পারো, যে তারা দস্যুর মতো ব্যবহার করে। আমাদের যেমন আমাদের শাহ আলম টালম, তারপরে
আরও কি আছে সামিট গ্রুপ, তারপরে এদের মতো করেই তারা সম্পদের মালিক হয়েছে। পরবর্তীকালে তারা দুধ খেয়ে যেমন বিড়াল মুখ মুছে হয়ে যায়, ওই রকম তারাই করেছে আর কি। যাই হোক, তাহলে এই সময়ে গভর্নমেন্টের নীতিটা কি ছিল? গভর্নমেন্টের নীতিটা ছিল হ্যান্ডস অফ, যেটা ওই অ্যাডাম স্মিথের আইডিয়া থেকে এসেছিল। লেইসে ফেয়ার বলে এটাকে, ফ্রেঞ্চ শব্দ। লেইসে ফেয়ার মানে হচ্ছে হাত দিও না, হাত ছেড়ে রাখো, হ্যান্ডস অফ। হ্যাঁ, তো গভর্নমেন্ট তখন বলেছে যে এই যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, লোকজনের কর্মসংস্থান হচ্ছে, আচ্ছা এদেরকে বাধা দেওয়া যাবে না। একই জিনিস আমাদের গার্মেন্টস সেক্টরে হচ্ছে। গার্মেন্টস সেক্টর বাড়ছে, গভর্নমেন্ট গার্মেন্টস সেক্টরকে এইভাবে রেগুলেট করতে চায়নি। পরের দিকে যখন প্রেশার এসছে দাতা দেশ থেকে, তারপরে বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিগুলো বা আমেরিকা, ইউকে বা ইউরোপের জনগণ যখন বলেছে যে আমি ওই রকম পোশাক পরতে চাই না যেখানে সোয়েটশপ লেবার বুঝি আমরা। সোয়েট মানে হচ্ছে ঘাম, সোয়েটশপ মানে হচ্ছে যেখানে তুমি ওয়ার্কাররা কাজ করতে করতে প্রচণ্ড রকম ঘামতে থাকে, মানে লং আওয়ার্স কাজ করছে, এটাকে বলে সোয়েটশপ। তো ওই গার্মেন্টসগুলোকে একটা সময় সোয়েটশপ বলা হতো। এখন প্র্যাকটিস অনেক ভালো হয়েছে, কিন্তু মানে একেবারে খুব স্ট্যান্ডার্ড পর্যায়ে যায়নি। কিন্তু এই সোয়েটশপ লেবার আমরা চাই না। মানে ফার্স্ট ওয়ার্ল্ডে এরকম মুভমেন্ট হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে যে আমি আমার প্যান্ট কিনতে চাই না যেটা সোয়েটশপ লেবার দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, যে গরিব দেশের কষ্ট করে তৈরি করা জিনিস, সেটা আমি খুব কম পয়সায় পাচ্ছি, আমি পড়ছি, আমি এটা চাই না। এইটার ফলে একটা প্রেশার তৈরি হচ্ছে, যেই প্রেশারটাতে রেগুলেটরি অথরিটি যারা, তারা তখন এগুলোকে আস্তে আস্তে রেগুলেট করা শুরু করেছে। হ্যাঁ, সো কিন্তু ওই সময় এরকম কিছুই ছিল না। মানে এবং ওইটার মূল কারণটাই ছিল যে তারা চেয়েছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যাতে হয়, যে খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি যারা দিচ্ছে তারা যাতে, তাদেরকে যদি আমরা বাধা দেই তারা হয়তো এগুলো ছেড়ে দিবে, বা এদের উপর দিয়ে আমাদের ইকোনমি বাড়ছে, প্রোডাকশন বাড়ছে, কনজিউমার ইকোনমি তৈরি হচ্ছে, এই জিনিসগুলো যাতে না থেমে যায় সেজন্য তারা করেনি। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে গভর্নমেন্টগুলোকে মাথা ঘামাতে হয়েছে। কেন? যে ওই সময় লেবার প্রটেস্ট প্রচুর শুরু হয়, কি যে লেবার প্রটেস্ট, ওই যে লাডাইট মুভমেন্ট কিন্তু একটা ওয়ান অফ দ্য লেবার প্রটেস্ট ওই সময়কার। তো এরকম লেবার প্রোটেস্টের মাধ্যমে এটা আরও ইন্টেন্সিফাইড হয়। ইন্টেন্সিফাই মানে তীব্র হয়ে ওঠে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, যেটা আমেরিকাতে এখন বা ইভেন ইউরোপে এই যে 8 ঘন্টার শ্রমঘণ্টা, 8 ঘন্টা বেশি খাটানো যাবে না, তাকে চিকিৎসার অধিকার দিতে হবে, তাকে খাওয়া দাওয়ার সময় দিতে হবে, মানে তাকে বলতে আমি শ্রমিককে বোঝাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু এমনি এমপ্লয়াররা দেয়নি। এগুলো বিশাল শ্রমিক আন্দোলন, প্রোটেস্টের পর এগুলো হয়েছে। ঠিক আছে? সো দ্যাট ইজ দি ইন এসেন্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং ওই সময়কার অর্গানাইজেশনগুলোর চেহারা সম্বন্ধে আমরা একটা ছবি পেলাম। তোমাদেরকে পরীক্ষায় এটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা বন্ধ করে দাও, আমরা এখন একটু ভিডিও দেখব।